Hello everyone, welcome and welcome back to my channel. My name is Debarati and I hope you all are well. Before I hop into the video, I want to inform you, I want to tell you that today's video is specifically for the students of Bengali medium. Okay, and that's why I have decided to speak in Bengali most of the time. আমি এটা বলতে চাইছি না যে তারা ইংলিশ বোঝে না, কিন্তু আমি চাই যে আজকের ভিডিওটার মাধ্যমে আমি যত বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারি তত ভালো হয়। সেই জন্যই আমি আজকের ভিডিওটা বাংলাতে শুট করার চেষ্টা করছি, বাংলাতে ম্যাক্সিমামটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কখনোই আমাকে এভাবে নিও না যে আমি বোঝাতে চাইছি যে তোমরা ইংলিশ বোঝো না, কখনোই নয়। আমি শুধুমাত্র সেই পয়েন্টটাকে হাইলাইট করতে চাইছি যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের বা হিন্দি মিডিয়ামেরও বলতে পারি স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা বুঝতে পারে, মোস্ট অফ দ্য স্টুডেন্টের কথা বলছি, একেবারে যারা নিচের দিকে আছে, যারা একদমই হয়তো পড়াশোনা ঠিকমতো করতে পারছে না বা বিভিন্ন কারণে পড়াশোনার সাথে সেভাবে তারা নিজেদের তৈরি করতে পারছে না, তাদের কথা আমি বলছি না। যাদের অ্যাভারেজের থেকে যারা নিচে আছে তাদের কথা আমি এখানে বলছি না, আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি এবং অবশ্যই তাদের মধ্যে ইনক্লুডিং ভালো স্টুডেন্টদের কথাও বলছি। তাদের মেইন প্রবলেমটা কি? তারা ইংলিশ বুঝতে পারে, ইংলিশ লিখতে পারে বা ইংলিশ যদি কোথাও শুনেও বুঝতে পারে, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে তারা ইংলিশে কথা বলতে পারে না। দে কান্ট স্পিক ইন ইংলিশ। কেন? এই কেনটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব এবং কি কি তোমরা কাজ করতে পারো, কি কি জিনিস তোমরা ফলো করতে পারো যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই ভয়টাকে কাটিয়ে কথা বলা শুরু করতে পারো, সেটা আজকে দেখে নেব। একদম প্রথমেই আমি বলবো, এর আগের ভিডিওগুলো যদি তোমরা ফলো করে থাকো তাহলে তোমরা অলরেডি জানো যে 4টে প্রসেস আছে, যেই প্রসেসগুলো পর পর ফলো করতে হবে এমন নয়, 4টে প্রসেসকে একসাথে ফলো করতে হবে, তাহলে স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করবে। সেই 4টে প্রসেস কি কি আমরা নেটের মাধ্যমে এখানে যদি তোমরা ইউটিউবে আরো সার্চ করে থাকো তাহলে শুধুমাত্র আমার ভিডিওতে আছে বা আমার আগের ভিডিওতে আমি শুট করেছি সেটা আমি বলবো না, প্রচুর মানুষ আছেন যারা এই একই প্রসেস সাজেস্ট করেছেন। সেটা কি? একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই 4টে হচ্ছে প্রসেস, এই 4টে প্রসেসকে একসাথে তোমাকে ফলো করতে হবে, এটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু এর বাইরে আমরা কি করতে পারি? কেন বলছি এর বাইরের কথা? এই 4টে প্রসেস কখনোই ভুল নয়, ভীষণ ঠিক প্রসেস, ভীষণ ভালো প্রসেস। আমাকে রিডিং প্র্যাকটিস করতে হবে এভরিডে, যতটুকুনি আমি টাইম পেতে পারি, যেটুকুনি সম্ভব আমার পক্ষে। আমি বলছি না যে 20 পাতা 25 পাতা বই পড়তেই হবে, না, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে পসিবলও নয়, এবং যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা, যাদের পড়ার চাপ অনেক বেশি তাদের খুব অসুবিধা। যেটুকুনি সম্ভব হয় নিজের যে সিলেবাসের বই তার বাইরে বেরিয়ে একটুখানি একটু ইংলিশে কোনো স্টোরি বা কোনো নিউজ পেপার, যা কিছু একটুখানি ইংলিশে আমি রিডিং প্র্যাকটিস করব। সেকেন্ডলি আমি কি প্র্যাকটিস করব? আমি কোনো কিছু শোনা প্র্যাকটিস করব, সেটা অডিও বুক হতে পারে, ইংলিশ সং হতে পারে, বা কোনো আমি মুভি দেখতে পারি, কোনো ওয়েব সিরিজ দেখতে পারি, যা খুশি 10 থেকে 15 মিনিট একটু আমি রোজ শোনা প্র্যাকটিস করব। ওকে, সেটা আমার কোনো নর্মাল, আমার কোনো পছন্দের কার্টুন চ্যানেলও হতে পারে, ঠিক আছে? এমন নয় যে সবসময় পড়াশোনার জিনিসই আমাকে দেখতে হবে, একদমই নয়। তোমাদের যেটা দেখতে ভালো লাগে, কার্টুন হোক, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, বা কোনো অডিও বুক শুনতে ইচ্ছা করলে অডিও বুক হতে পারে, কোনো ইংলিশ সং শুনতে ইচ্ছা করলে সেটা হতে পারে, তাই শোনো। কিন্তু শোনার প্র্যাকটিসটা দরকার। কেন না? আমাকে শুনে বুঝতে হবে যে কিভাবে যারা বলছে তারা কিভাবে বলছে আর কি বলছে, আমি যেন সেটা বুঝতে পারি, ঠিক আছে? কিভাবে বলছে এটাও অনেকটা আমাকে সাহায্য করবে যে আচ্ছা এই কথাটা এভাবে বলা যেতে পারে ইংলিশে। সেটা হয়তো যারা রেগুলার প্র্যাকটিস করো না, একটা খুব সিম্পল জিনিস কিন্তু মনে হবে ডেভেলপই করতে পারবে না, মনে হবে যেটা কিভাবে বলবো ইংলিশে, খুব সিম্পল কথা, রোজকার কথাবার্তায় দেখবে খুব সিম্পল থাকে, কিন্তু মনে হয় না, সেই মুহূর্তে ঠিক বুঝতে পারা যায় না যে কিভাবে আমি কথাটা ইংলিশে বলতে পারি। কেউ বলে দিলে তখন কিন্তু বোঝা যায়, তখন মনে হয় আচ্ছা এত সিম্পল ছিল, খুব সিম্পল, খুব সহজেই বলা গেল। এইগুলো শুনলে, শোনার হ্যাবিটটা ডেভেলপ করে ফেলতে পারলে এইগুলো তোমরা খুব তাড়াতাড়ি আয়ত্ত করে নিতে পারবে। তো রিডিং হয়ে গেল, লিসনিং হয়ে গেল, এবারে যেটা বলছি সেটা হচ্ছে রাইটিং। কিছু না কিছু একটুখানি গল্প কবিতা লেখার কোনো প্রয়োজন নেই, যদি লিখতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু ম্যাক্সিমামই তো স্টুডেন্টরা সেটা পারে না। সুতরাং গল্প কবিতা যে সবাইকে লিখতে হবে তার কোনো মানে নেই। আমার ডেইলি যা রুটিন, আমি কি করলাম, এই রোজ নামচাটাই আমি কোনো একটা জার্নালে লিখলাম, 1 পেজ, হাফ পেজ, একান্তই যদি সময় না থাকে, কিন্তু লিখবো, কিছু একটা লিখবো, 5-10টা লাইন
প্রত্যেক দিন আমি ইংলিশে নিজের ভাবটাকে প্রকাশ করার জন্য লিখব। এরপরে যে লাস্ট কাজটা থাকে এবং অবশ্যই ভীষণভাবে ইম্পর্টেন্ট কাজ, যদিও এটাকে খুব ইগনোর করা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ইগনোর করে, কেন? ভয়তে, জাজড হওয়ার ভয়তে, বা অন্য কেউ হাসবে তার ভয়তে। আশা করছি তোমরা বুঝেই গেছো আমি কোন পয়েন্টের কথা বলছি, সেটা হচ্ছে স্পিকিং। প্রত্যেক দিন এই 4টে জিনিস আমাকে প্র্যাকটিস করতেই হবে, এবং এখানে আমি মেনশন করে দেবো যে এই 4 নম্বর পয়েন্টটি অর্থাৎ স্পিকিং, এটার পিছনে আমি সব থেকে বেশি সময় দেবো। যদি রিডিং, রাইটিং, লিসনিং এগুলো সব মিলিয়ে আমি আধ ঘন্টা সময় দিই, তাহলে অবশ্যই স্পিকিং এর জন্য অন্তত পক্ষে 10 মিনিট বেশি দেবো আধ ঘন্টার থেকে। আমার যেটুকু টাইম সারাদিনের মধ্যে আমি ইংলিশ, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমি যেটুকু টাইম বেছে নিয়েছি, ধরো যদি হাফ অ্যান আওয়ারই থাকে তোমার কাছে, ইউ হ্যাভ অনলি হাফ অ্যান আওয়ার, ওকে, এই হাফ অ্যান আওয়ারের মধ্যেও ম্যাক্সিমাম টাইমটা তুমি রাখবে স্পিকিং প্র্যাকটিস করার জন্য, এবং বাদ বাকি যে 3টে প্রসেস রয়েছে সেটা যে টাইমটুকু বেঁচে থাকে তার মধ্যে ডিভাইড করে নেবে প্রত্যেকটাকে, কিন্তু স্পিকিং এর জন্য অবশ্যই বেশি টাইম থাকবে। এবারে এই তো গেল আমাদের জানা বিষয়গুলো। এই 4টে পয়েন্টের কথা আমরা অলরেডি অনেকেই জানি, যারা জানো না তারা আগের ভিডিওটা প্লিজ একটু দেখে নিও, সেখানে ডিটেলে কি করে করবে সেটা ভালো করে বলে দেওয়া আছে। এখানে আমি আর রিপিট করছি না, কারণ বেশ কিছু নতুন পয়েন্ট তোমাদের আমি বলতে চাই, যেগুলো এর সাথে সাথে যদি তোমরা করো তাহলে ফ্লুয়েন্সিটা অনেক তাড়াতাড়ি আসে। এগুলো যদি প্রসেস ফলো করতে থাকো তাহলে একটু সময় লাগবে, এগুলো টাইম কনজিউমিং প্রসেস, এবং অবশ্যই যে কোনো জিনিস যদি ঠিকভাবে শিখতে হয় সেটার পেছনে একটা মিনিমাম সময়, একটা মিনিমাম এফর্ট দিতেই হয়, সেই টাইমটা তোমায় দিতেই হবে। তাই আমি কখনোই বলবো না 7 দিনে ইংলিশ শিখে নাও, 1 মাসে ইংলিশ শিখে নাও, এটা পসিবলই নয়, এটা হতেই পারে না, এটার কোনো সাইন্টিফিক বেসই নেই, রাইট? তো এই কথাগুলো আমি এখানে বলার জন্য অবশ্যই আসিনি, যদিও নেটে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাপে এই কথাগুলো প্রচুর আজকাল ছড়িয়ে গেছে যে 7 দিনে ইংলিশ শিখিয়ে দেওয়া হচ্ছে, 30 দিনে ইংলিশ শিখিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে এরকম কোনো প্রসেস নেই, আই এম ভেরি সরি। কিন্তু এই 4টে প্রসেস ফলো করার পরেও যদি আরো কিছুটা তাড়াতাড়ি তুমি শুরু করতে চাও, এই প্রসেসগুলো ফলো করলে ধরো 6 মাস 7 মাস তো মোটামুটি মিনিমাম লেগেই যায় একটু সড়গড় হতে। আমি বলছি না ফ্লুয়েন্সি এসে যাবে, আমি বলছি সড়গড় হতে এসে যায়। এবার সেটাকে আমি কি করে তাড়াতাড়ি করব, যে আমার ধরো কনফিডেন্স বিল্ড আপ করতেই 1 মাস 2 মাস লেগে গেল, তাই না? অনেকেই থাকে যাদের কনফিডেন্সটা ভীষণ কম। কি করে এই প্রসেসটাকে একটু তাড়াতাড়ি করা যায় সেটার ব্যাপারেই আজকে কথা বলবো। ফার্স্টে আমি তোমাদেরকে বলবো, যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ, যে বাইরের লোক কি বলবে বা আচমকা আমায় কি প্রশ্ন করবে তখন আমি কি করে উত্তর দেবো, রাইট? এটা আমাদের সবার হয়। বাংলাতে বা আমাদের মাতৃভাষায় যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি চট করে কিছু একটা উত্তর দিয়ে দেবো, না জানা থাকলে জানি নাই বলে দেবো, কিন্তু ইংলিশে এই জানি নাটা বলতে গিয়েই বোধহয় আমি 3বার হোঁচট খাবো। এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আমি তোমাদের বলবো যে ডেইলি ইউজ যে সেন্টেন্সেস গুলো আছে, বেশ কিছু সেন্টেন্সেস তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে, ডেইলি ইউজ কনভারসেশন বা ডেইলি হাউস চোরের যে সেন্টেন্সেস গুলো লাগে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একটু গিয়ে দেখে নিও যাদের এখনো দেখা হয়নি। আর এছাড়াও আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটা খাতা করো, সেখানে ডেইলি ইউজ সেন্টেন্সেস বলে লেখো, যেগুলো ডেইলি যেই জিনিসগুলো তোমরা ফেস করো সেই ধরনের কিছু সেন্টেন্সেস তোমরা আগে থেকে বানিয়ে রাখো। কথাটা একটু মন দিয়ে শোনো, আগে থেকে বানিয়ে রাখো। যেমন ধরো তুমি কলেজে রোজ যাও, সাপোজ, যদি এখন অনেক কিছুই বন্ধ আমাদের, সেগুলোর কথা বাদ দিলাম, আমি ইন জেনারেল বলছি, ধরো তুমি রোজ কলেজে যাও বা রোজ তুমি অফিসে যাও বা কেউ রোজ পার্কে যায়, ঠিক আছে? এবারে এই যাওয়ার সময় তোমার কাদের সাথে দেখা হচ্ছে এবং তুমি জেনারেলি বাংলায় কি কি কথাবার্তা বলে থাকো, বা তারা তোমাকে ইন জেনারেল কি কি কথাবার্তা প্রায় রোজই জিজ্ঞেস করে থাকে এবং তুমি উত্তর দিয়ে থাকো কারোর সাথে দেখা হলে, এই সমস্ত ক্ষেত্রে সেইগুলোর একটা লিস্ট তুমি বানাও। মোটামুটি সমস্ত কিছু তো কালেক্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, মোটামুটি যেটুকু সম্ভব একটা লিস্ট বানিয়ে নাও এবং সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করো শুরুতে। আমি এমনিতে ট্রান্সলেট সব সময় করতে না করি, কিন্তু এই কাজটার জন্য তুমি কিছু কিছু সেন্টেন্স ট্রান্সলেট করে রাখো। যে কারোর সাথে দেখা হলো, তুমি তাকে গুড মর্নিং উইশ করলে, বা বিকেলে হলে গুড ইভিনিং ইউজ করলে এবং জিজ্ঞেস করলে সে কেমন আছে, বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তুমি তার আনসারে কি দিচ্ছ, রিপ্লাইটা কিভাবে দিচ্ছ, এগুলো ছক বেঁধে একটা জায়গায় রেডি করে রাখো এবং রেগুলার অভ্যাস করো। রেগুলার পড়ো বা আয়নার সামনে দাঁড়িয়ে বলো, বা আয়নার সামনে থেকেও ভালো যেটা প্রসেস আমার মনে হয় সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এ বলা। নিজের ফোনে সেলফি ক্যামেরাটাকে অন করো এবং ভিডিও রেকর্ডিং এ বলো। এক্ষেত্রে তুমিও স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ তুমি যখন বারবার ওই রেকর্ডিংটা চালিয়ে পরে শুনবে,
ভুলগুলো তো আইডেন্টিফাই করতে পারবেই, তার সাথে সাথে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমার ইংলিশটা তুমি যখন বলো তখন অন্যরা কেমন শুনতে লাগে অন্যদের কাছে সেটা তুমি বুঝে যাবে। এই রেকর্ডিংটা যখন পরে তুমি চালিয়ে চালিয়ে শুনবে। এবারে ধরো স্কুলের ক্ষেত্রে, স্কুল বা কলেজ বা অফিস এই সমস্ত ক্ষেত্রে কিছু এমন সিচুয়েশন আসে যে ক্ষেত্রে তোমায় পারমিশন চাইতে হয়, রাইট? এবার এই পারমিশন চাওয়াগুলো তুমি কিভাবে চাইবে? ধরো বেশ কিছু স্ট্রাকচারস আছে, রাইট, পারমিশন চাওয়ার বা অনুমতি নেওয়ার, যেমন উড দিয়ে, কুড দিয়ে। এইভাবে যে সেন্টেন্সেস গুলো কিভাবে ডেভেলপ করা যায়, যে আমি একটু টয়লেট যেতে পারি, বা আমি কি একটু ওয়াশরুম যেতে পারি, বা আমি কি একটু বাইরে থেকে আসতে পারি, আমি কি একটু ফোনটা অ্যাটেন্ড করতে পারি, এই জাতীয় যে কোয়েশ্চেন্স গুলো আছে বা এই জাতীয় যে কথাবার্তা গুলো আছে সেগুলোর একটা ছক বানাও। পারমিশন কি করে নিতে হয়, বা পোলাইটলি কারোর সাথে কথা বলতে গেলে যে উড, কুড এগুলো লাগে, এগুলো দিয়ে বেশ কিছু সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে রাখো এবং সেগুলোকে রেগুলার পড়ো, নিজের মধ্যে ঢুকিয়ে নাও। এক্ষেত্রে কি হবে, তুমি প্রিপেয়ার্ড থাকবে, রাইট? তুমি আগে থেকে প্রিপেয়ার্ড থাকছো। সব সময় জানবে যে যে স্পিকারদের কথা তোমরা শুনছো, যাদের কথা শুনে তোমার মনে হচ্ছে যে বাহ কি দারুণ কথা বলতে পারে, বা ক্লাসরুমে কোনো একজন টিচার পড়াচ্ছেন, বাহ কি সুন্দর পড়াচ্ছেন, আমার তো ভীষণ ভালো লাগছে ওনার পড়াটা শুনতে, সব সময় জানবে এরা প্রত্যেকেই রিহার্স করেছেন। এটা খুব সত্যি কথা। যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার আগে তার একটা প্রিপারেশন লাগে, তারা সবাই রিহার্স করেছেন। হ্যাঁ, তার মানে এই নয় যে তিনি সমস্ত কিছু মেমোরাইজ করে নিয়েছেন এবং মুখস্থ জিনিস তোমাকে বলছেন, না, কিন্তু কার পরে কি বলবেন এবং কিভাবে বলবেন সেটার একটা ছক তিনি বাড়িতে তৈরি করেছেন এবং রিহার্স করেছেন, তারপরেই তোমাদেরকে পড়াতে এসছেন। ঠিক সেইভাবে তোমরাও প্রতিটা সিচুয়েশনের জন্য যতটা সম্ভব ততটা ছক অনুযায়ী কোয়েশ্চেন্স নিজের খাতায় রেডি করো, আনসার্স রেডি করো এবং সেগুলোকে রেগুলার গো থ্রু করো। এতে তোমরা বিভিন্ন সিচুয়েশনের জন্য আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকবে এবং যখনই তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে, তুমি প্রিপেয়ার্ড, তুমি বুঝতে পারবে যে বেশ কিছু সেন্টেন্সেস আমি অনায়াসে বলতে পারবো, তোমার কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি বেড়ে যাবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাউন্ডগুলোকে প্র্যাকটিস করা। সাউন্ডগুলো কি, অ্যালফাবেট বা যে অ্যালফাবেটগুলো আছে, কনসোনেন্ট বা ভাওয়েলস, এগুলোর যে সাউন্ডগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। রিডিং যখন করছো কেউ শুনতে পাচ্ছে না, বা হয়তো সামান্য জোরে যারা পড়ো তারা নিজেরা শুনতে পাচ্ছ, রাইট, বা আশপাশের একজন দুজন শুনতে পাচ্ছে। লিখছো যখন, তখনও তুমি নিজে লিখছো, নিজে সেটা দেখছো। যখন কিছু শুনছো বা সিনেমা দেখছো সেটাও তুমি নিজে করছো, কিন্তু স্পিকিং কিন্তু সোলো অ্যাক্টিভিটি নয়, স্পিকিং কিন্তু একা একা হয় না। প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু কিছু টপিক নিয়ে আমরা হয়তো নিজেরা প্র্যাকটিস করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কনভারসেশন বলতে যেটা বোঝায় সেটা কারোর না কারোর সাথেই করতে হয়, রাইট? তো সেক্ষেত্রে তখন ওই জন্য ভয়টা এসে যায়। পড়ছি যখন, আমি নিজে পড়ছি, নিজে শুনছি, নিজে নিজেকে জাজ করছি, লেখার ক্ষেত্রেও তাই, শোনার ক্ষেত্রেও তাই। কিন্তু যেই মুহূর্তে বলার কথা আসে তখনই মানুষ ভয় পায়, কেন? যে এটা আমার নিজের মধ্যে আর সীমাবদ্ধ নেই, এখানে আমার নিজের কমফর্ট জোন থেকে বাইরে যেতে হচ্ছে, আমি আমার কমফর্ট জোনের বাইরে গিয়ে কারোর সাথে কথা বলছি, আমি জানি এই সাবজেক্টটাতে আমি উইক, কিন্তু তাও আমি চেষ্টা করছি কারোর সাথে কথা বলার, হয়তো আমার নিজের ইচ্ছাতেই চেষ্টা করছি, বা এমন কোনো সিচুয়েশন অনেক সময় রাইজ করে যখন সামনের জন জানে না অন্য কোনো ভাষা, সে ওই ভাষাতেই আমাকে জিজ্ঞেস করছে, তো আমি কি করবো, আমাকে ওই ভাষাতেই উত্তর দিতে হবে। সেক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার্ড রাখা, যেটা আগে বললাম, সেটা খুব দরকার। আর এই যে সাউন্ড গুলো জানা, প্রত্যেকটা অ্যালফাবেটের কি সাউন্ড হয় সেগুলোকে প্র্যাকটিস করা, যাতে প্রোনাউন্সিয়েশনটা আমার ভালো হয়, যাতে প্রোনাউন্সিয়েশনে আমি হোঁচট না খাই, ভুল প্রোনাউন্সিয়েশন না করি। নেক্সট যে পয়েন্টটা তোমাদের বলবো সেটা হলো ফ্রেজাল ভার্বস। বেশ কিছু ফ্রেজাল ভার্বস আছে যেগুলো শুনতে, কথাবার্তা বলার সময় যদি আমি ইউজ করি তাহলে শুনতে অনেক বেশি স্টাইলিশ লাগে, অনেক বেশি পলিশড লাগে, অনেক ভালো লাগে, অনেক ফ্লুয়েন্ট শোনায়, অনেক নেটিভ শোনায় কথাবার্তাগুলো। তো এক্ষেত্রে তোমরা বেশ কিছু রেগুলার ইউজের যে ফ্রেজাল ভার্বস হয় সেগুলোর একটা লিস্ট বানিয়ে নাও। সেই লিস্টও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু যদি কেউ মিস করে গিয়ে থাকো, বা যদি কেউ অন্যভাবে আরো রিসার্চ করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি বলে দেবো তোমরা গুগলে গিয়ে রেগুলার ইউজড ফ্রেজাল ভার্বস বলে লেখো, একটা লিস্ট তোমরা পেয়ে যাবে উইথ মিনিং। এগুলোকে তোমরা রেডি করো। কথাবার্তায় ওই মেইন ভার্ব গুলোকে সরিয়ে সরিয়ে সেখানে ফ্রেজাল ভার্ব ইউজ করা বাড়িতে আগে প্র্যাকটিস করো, আগে বাড়িতে প্র্যাকটিস করো, তারপর নিজের কোনো একটা বন্ধুর সাথে বা নিজের কোনো টিচারের সাথে প্র্যাকটিস করো। যখন অ্যাকাস্টমড হয়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে, প্রিপেয়ার্ড হয়ে যাবে তুমি, তখন সেগুলোকে বাইরে বলা শুরু করো। আর আমাদের এই বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা হচ্ছে, তারা
বই পড়ে, ইংলিশ যে বইগুলো পড়ে, টেক্সট বুকগুলো, সেগুলোকেই নকল করে কথা বলার চেষ্টা করে। এটা একটু বন্ধ করতে হবে। কথা বলার সময় আমরা প্যাসিভ ভয়েসে, যেটা ম্যাক্সিমাম টাইমে লেখার ক্ষেত্রে ইউজ করা হয়, সেভাবে কিন্তু আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, নিজেদের ভাষাতেও নয়। ঠিক সেরকম ইংলিশের ক্ষেত্রেও ক্যাজুয়াল ইংলিশ, কলোকিয়াল ইংলিশ, এগুলো বেশি প্র্যাকটিস করো, বুকিশ ইংলিশ নয়। বই থেকে তুলে তুলে কথা বলা বন্ধ করতে হবে একটু। আর এটা প্র্যাকটিসের জন্য বা এটা বোঝার জন্য, ওই যে বললাম তোমাদের, যেগুলো এখনকার যে ওয়েব সিরিজ আছে বা এখনকার যে সিনেমা আছে, সিরিয়ালস আছে, বা কোনো সিটকম আছে, এগুলো দেখা প্র্যাকটিস করো একটু একটু সময়। বা কোনো সেলিব্রিটির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেটা দেখো। এইগুলোতে না ক্যাজুয়াল কি করে কথা বলতে হয়, কথা বলার সময় কি জাতীয় ইংলিশ ইউজ হয়, সেগুলো তোমরা অনায়াসে শিখে নিতে পারবে। কেন বলছি এই কথাটা? ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের এক্সপোজারটা অনেক বেশি, তারা ইংলিশ শোনে অনেক বেশি, তাদের টিচাররা ইংলিশ বলছে, বড় স্টুডেন্টরা বলছে, বন্ধুরা বলছে, হয়তো বা বাড়িতেও প্র্যাকটিস হচ্ছে। সেই জন্য এদের এক্সপোজারটা অনেক বেশি, এরা বুঝে যায় কিভাবে কথা বলতে হয় অন্যদের শুনে। ঠিক যেরকম ভাবে আমরা বাংলাটা বা হিন্দিটা শিখে যাচ্ছি শুনতে শুনতে, যে আচ্ছা এই সিচুয়েশনে এইভাবে কথা বলতে হয়। বই পড়তে কিন্তু আমরা হিন্দির ক্ষেত্রে অনেকেই জানি না, আমি তো পারি না পড়তে, ঠিক সেই রকমই, কিন্তু বলতে তো পারছি। ঠিক একই রকম ভাবে ইংলিশও এমন নয় যে তুমি লিখতে পারছো না বা মানে পড়তে পারছো না বলে তুমি বলতে পারবে না। যদি তোমার এক্সপোজারটা বেশি থাকে, যদি তুমি শোনো অনেক বেশি, তাহলে অনায়াসে তুমি বলবেও বেশি। আর একটা জিনিস তোমাদের বলবো, তোমরা একটা সিচুয়েশনকে কত রকম ভাবে বলা যায় সেটা একটু প্র্যাকটিস করো। যেমন ধরো, কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা সেন্টেন্স তোমরা বললে, এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে আরো কত রকম ভাবে বলা যায়। এটা জাস্ট একটা খেলার মতো, জাস্ট একটা এক্সারসাইজ নিজের ব্রেনের। এই প্র্যাকটিসটা করো। বা এই ওয়ার্ডটার বদলে আমি এখানে আর কি কি ওয়ার্ড বসাতে পারি যাতে মানেটা একই থাকে, মানেটা সুন্দর থাকে, কিন্তু অন্যভাবে একটু শোনালো, অন্যরকম শোনালো, শুনতে ভালো লাগলো। এইভাবে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই সেন্টেন্সকে বা একই সিচুয়েশনকে রিপ্লেস করে করে অন্য কোনো ওয়ার্ডস দিয়ে বা অন্য কোনো ফ্রেজ দিয়ে বা ইডিয়মস দিয়ে, এগুলো দিয়ে একটু বলা প্র্যাকটিস করো নিজের বাড়িতে। বা লেখা প্র্যাকটিস করো শুরুতে, তুমি যদি কমফোর্টেবল ফিল করো লেখার ক্ষেত্রে, এগুলো একটু প্র্যাকটিস করো। এতে ব্রেনের অনেক এক্সারসাইজ হয়, পুরনো যেগুলো শিখেছো সেগুলো আবার নতুন করে ইউজ করতে পারো, নতুন যে ভোকাবুলারি শিখছো সেগুলো ইউজ করে করে চেষ্টা করো নতুন করে সেন্টেন্স গুলোকে বিল্ড আপ করার। দেখবে এক্ষেত্রে তোমার প্র্যাকটিসটা যত বেশি হবে, তোমার এক্সপোজারটা যত বেশি হবে ইংলিশের সাথে, তুমি তত বেশি তাড়াতাড়ি ইংলিশটা বলতে শুরু করবে, তোমার কনফিডেন্স লেভেলটা তত তাড়াতাড়ি বাড়তে থাকবে। এই পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রাখো, যেগুলো বললাম, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আমার মনে হয় এতে তোমাদের অনেক উপকার হবে। শেষের দিকে আমি একটা কথা তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাইবো, স্পিকিংটা সোলো অ্যাক্টিভিটি নয়। স্পিকিং করতে গেলে তোমায় কারোর না কারোর সাথে কথা বলতেই হবে। তাই জন্য নিজের কমফর্ট জোন থেকে বেরো, নিজের লজ্জাটাকে, নিজের ভয়টাকে কাটিয়ে উঠে বেরোতে তোমাকে হবেই। যত তাড়াতাড়ি তুমি এটা করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার বলার জার্নিটা শুরু হবে। যত ভয় পেয়ে, লজ্জা পেয়ে দেরি করবে, তত তোমার ফ্লুয়েন্সি আসতেও দেরি হবে। কোনো না কোনো জিনিস কোনো না কোনো সময় তো শুরু করতেই হয়, তো স্টার্ট করে দাও। কোনো কিছু না ভেবে নিজের চেষ্টাটাকে করো এবং স্টার্ট করে দাও। যদি তোমার নিজের ইচ্ছা থাকে, এমন কোনো জিনিস নেই যা তোমাকে এই ওয়ার্ল্ডে আটকাতে পারবে তোমার ফ্লুয়েন্সিটা অ্যাচিভ করার জন্য, যদি তোমার নিজের চেষ্টা থাকে, নিজের ইচ্ছা থাকে। আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যে পয়েন্টস গুলো তোমাদের বললাম, সেই পয়েন্টস গুলো তোমরা কাজে লাগাচ্ছ কিনা বা লাগালে কতটা হেল্পফুল হচ্ছে, প্লিজ আমাকে জানিও। আর যদি তোমরা আরো নতুন কোনো টপিকে আমার থেকে ভিডিও এক্সপেক্ট করে থাকো, তাহলে সেটাও আমাকে প্লিজ জানিয়ে দিও, আমার নতুন ভিডিও বানাতে সুবিধা হবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো অন্যদেরকে, প্র্যাকটিস করো ইংলিশ বলার রেগুলার। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সফল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।